হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফিনিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ফাইন্যান্স ক্লাসে জানাই সাদর আমন্ত্রণ। আজকেও বরাবরের মতো ফাইন্যান্স ক্লাসে তোমাদের সাথে আছি আমি শাফাত মাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমরা অলরেডি দুটো লেকচার শেষ করে ফেলেছি। প্রথম লেকচারে ছিল ফাইন্যান্সের ইন্ট্রোডাক্টরি পার্টগুলো, ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পড়িয়েছি প্রথম লেকচারে। পরের লেকচারে পড়িয়েছি টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য সম্পর্কে। আর আজকের ক্লাসটা যাবে আর্থিক বিশ্লেষণের উপর টুকটাক আলোচনা করে। আর্থিক বিশ্লেষণ বলতে আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইসিস করা বুঝাই এবং রেশিও অ্যানালাইসিসকে বুঝাই। আর রেশিও অ্যানালাইসিসটাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের সাথে সম্পর্কিত। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মূলত কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা বোঝাবো ব্যালেন্স শিটকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মূলত 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে দেখানো হয়। এখানে অ্যাকাউন্টিং এর কিছু আলোচনা চলে আসবে। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট, retained earnings statement অথবা statement in changes of equity, cash flow statement, আর সবার লাস্টে আসবে ফুটনোট অ্যান্ড ডিসক্লোজার। ফুটনোটের মাধ্যমে কিছু টুকিটাকি বিষয় ডিসক্লোজার করা হয় বা প্রকাশ করা হয়। এক্সকিউজ মি, ডিসক্লোজার। এখন ব্যালেন্স শিটে সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের একটা হলো এটা মূলত ফাইন্যান্সিয়াল পজিশন নির্ধারণ করতে ব্যবহার করা হয়। ফাইন্যান্সিয়াল পজিশনটা কোনো নির্দিষ্ট মাসের জন্য না, কোনো নির্দিষ্ট পিরিয়ডের জন্য না, কোনো নির্দিষ্ট বছরের জন্য না, একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ফাইন্যান্সিয়াল পজিশনটা ব্যালেন্স শিটে একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য নির্ধারণ করা হয়। ব্যালেন্স শিটের দুটো অংশ, অ্যাসেট পার্ট যেটা ইনভেস্টমেন্টের সাথে জড়িত, আর লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি পার্ট যেটা ফাইন্যান্সিংয়ের সাথে জড়িত। অ্যাসেটকে কিভাবে ইউজ করব আমরা, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে ফেলি। আর অ্যাসেটে ইনভেস্টমেন্টের জন্য আমাদের ফান্ড রেইজ করতে হয়, আর ফান্ড রেইজের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের প্রয়োজন হয়। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল টার্মিনোলজির ব্যাপারগুলো ব্যালেন্স শিটের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করি। অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে ফিক্সড অ্যাসেট পড়বে, কারেন্ট অ্যাসেট পড়বে। এখন কারেন্ট অ্যাসেট কথাটা যখন আমরা বলবো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটাকে অবশ্যই লিকুইডিটির উপর ভিত্তি করে সাজাতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে যে লিকুইডিটির ভিত্তিতে সাজালে যদি ক্রমবিন্যাস করি কারেন্ট অ্যাসেটগুলোকে, সবার আগে কোনটা আসতে পারে, সবার পরে কোনটা আসতে পারে, এই জাতীয় প্রশ্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রায় সময় আসে। তাহলে সবচেয়ে লিকুইড যে অ্যাসেটটা সেটা কি? সেটা হচ্ছে ক্যাশ। 1 নম্বর লিকুইড অ্যাসেট, দ্য মোস্ট লিকুইড অ্যাসেট। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে হচ্ছে নগদে রূপান্তর যোগ্যতা, অর্থাৎ কোনো একটা কারেন্ট অ্যাসেটকে কত দ্রুত নগদে রূপান্তর করা যায় সেটাই হচ্ছে লিকুইডিটি। এই লিকুইডিটি ব্যাপারটা একটা ফিক্সড অ্যাসেটে কিন্তু নেই, কিন্তু একটা কারেন্ট অ্যাসেটে আছে। সবচেয়ে বেশি লিকুইড অ্যাসেট তাহলে ক্যাশ, এরপরে হচ্ছে ব্যাংক ব্যালেন্স 2 নম্বরে। লিকুইড অ্যাসেটস, cash the most liquid, bank balance, এরপরে আসবে অ্যাকাউন্টস রিসিভেবলস বা দেনাদার। অ্যাকাউন্টস রিসিভেবলস সবচেয়ে কম লিকুইড অ্যাসেট, যেটা লিকুইডিটি সবচেয়ে কম, সেটা হচ্ছে ইনভেন্টরি। এটা মনে রাখতে হবে, এই সবচেয়ে কম লিকুইড অ্যাসেট কোনটা,
সেটা হচ্ছে ইনভেন্টরি বা মজুদ পণ্য। কারণ ইনভেন্টরি যতক্ষণ পর্যন্ত তুমি সেলস না করছো ততক্ষণ পর্যন্ত ইনভেন্টরিকে তুমি ক্যাশে কনভার্ট করতে পারছো না। ইনভেন্টরি সবচেয়ে কম লিকুইডিটি। একইভাবে কারেন্ট লায়াবিলিটিকেও কিন্তু লিকুইডিটির উপর বেস করে এভাবে সাজানো সম্ভব। ব্যাপারটা কীরকম হতে পারে? কারেন্ট লায়াবিলিটি, এক্ষেত্রে 1 নম্বরে চলে যাবে অ্যাকাউন্টস পেয়েবল। লিকুইডিটির উপর বেস করে সাজালে 1 নম্বরে আসবে অ্যাকাউন্টস পেয়েবল বা যে প্রদেয় খরচগুলো আছে, অর্থাৎ তোমার বিদ্যুৎ বিল যদি বকেয়া থাকে সেটা হতে পারে তোমার একটা অ্যাকাউন্টস পেয়েবল। 2 নম্বরে চলে যাবে লোন, ব্যাংক লোন ধরে নাও। সবচেয়ে কম বা সবার নিচে আমি যেটাকে রাখবো লিকুইডিটির উপর বেস করে সেটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। সবচেয়ে কম লিকুইডিটি যেটা অ্যাক্রুড এক্সপেন্স। তার আগে আমি রাখবো ট্যাক্স পেয়েবলকে। এই সাজানোটা করছি মূলত সিপি জোন্সের মত অনুসারে, অর্থাৎ সিপি জোন্স সাহেব ঠিক এভাবেই সাজিয়েছেন লিকুইডিটির উপর বেস করে চলতি সম্পদ এবং চলতি দায়কে। লং টার্ম লায়াবিলিটির যে অংশটা বর্তমানে তোমার পরিশোধ করতে হবে, অর্থাৎ তুমি পরবর্তীতে লং টার্ম লায়াবিলিটি যে অংশটা তুমি পরিশোধ করছো সেটা ব্যাংক লোনের পরবর্তীতে যাবে। লং টার্ম লায়াবিলিটিকে আমরা জানি যে বছরে বছরে পরিশোধ করতে হয় ইনস্টলমেন্টে। তো লং টার্ম লায়াবিলিটির একটা পোর্শন এরপরে ইনক্লুডেড হবে। এই হলো কারেন্ট লায়াবিলিটি লিকুইডিটির উপর বেস করে একটা ক্রমবিন্যাস। তাহলে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি, এগুলো গেল। আর কি বাকি থাকছে? আর বাকি থাকছে ইকুইটি। অ্যাসেট থেকে লায়াবিলিটিকে বিয়োগ করলে ইকুইটি পাওয়া যায়। ইকুইটির সূত্রটা আমরা হয়তোবা জানি, সম্পদ বিয়োগ দায় ইজ ইকুয়াল টু মূলধন। এটা আমরা হয়তো পড়েছি এর আগে, সেটাই আর কি। ইকুইটি is equal to asset minus liability. এরপর আসছে রিটেনড আর্নিংসের স্টেটমেন্টটা। রিটেনড আর্নিংসটা মূলত নেট প্রফিটের একটা অংশ যেটাকে আলাদা করে রাখা হচ্ছে। এটা কিন্তু বর্তমানে খরচ হবে না। নেট প্রফিটের এই অংশটা কিন্তু বর্তমানে খরচ হচ্ছে না ডিভিডেন্ড হিসেবে দেওয়ার জন্য শেয়ার হোল্ডারদেরকে, এটা আলাদাভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে। অর্থাৎ এই অংশটা কোনোভাবেই বর্তমানে ব্যবহার করা হবে না, কিন্তু ভবিষ্যতে ব্যবহার করা হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য একটা তহবিল তৈরি করে রাখা হচ্ছে এবং সেই টাকাটা অর্থাৎ রিটেন আর্নিংসের টাকাটা মূলত ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যবসা আধুনিকায়নের ক্ষেত্রে, কিংবা কোনো একটা নতুন সম্পত্তি হয়তো আমি কিনলাম, নতুন একটা প্রজেক্টে ইনভেস্ট করার কথা চিন্তা করলাম, এই সব ব্যাপার বিবেচনা করে মূলত রিটেন আর্নিংসটা রাখা হচ্ছে বা সংরক্ষিত আয়টা রাখা হচ্ছে। এরপর আসো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মূলত ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোগুলো দেখানো হয়। এখানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোগুলোকে মূলত 3টা ভাগে ভাগ করে দেখানো হয়: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা যে ক্যাশ ফ্লোটা পাবো সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো।
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, অপারেটিং ক্যাশ ফ্লোটা কীভাবে বের করব। অপারেটিং ক্যাশ ফ্লো বের করার জন্য আমাদের নন ক্যাশ এক্সপেন্ডিচার কোনটা সেটা জানতে হবে। নন ক্যাশ এক্সপেন্ডিচারগুলো জানার পর সেটা নেট ইনকাম থেকে আমরা বিয়োগ করে দেব। এরপর আমরা চলতি মূলধনের যে পরিবর্তন সেটাকে হিসেব করব। চলতি মূলধনের পরিবর্তনের হিসেবটা বের করার পর আমরা অপারেটিং ক্যাশ ফ্লোটা পাবো। নন ক্যাশ এক্সপেন্ডিচার হচ্ছে সেটা যেটার সাথে মূলত ক্যাশের কোনো সম্পর্ক নাই, যেটা আসলে আমরা অনেকটা কাল্পনিক, অনেকটা অনুমানের উপর ভিত্তি করে ধরে রাখি। অ্যাজ এন এক্সাম্পল, ডেপ্রিসিয়েশনকে কিন্তু তুমি একবারে সরাসরি অ্যাকিউরেটলি মেজার করে ধরছো না, তুমি বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করে ডেপ্রিসিয়েশনে চার্জ করছো। এক একজন এক একভাবে ডেপ্রিসিয়েশনকে চার্জ করে এক একটা পার্সেন্টেজে। সুতরাং ডেপ্রিসিয়েশনটা মূলত ইটস অল অ্যাবাউট অ্যান্টিসিপেশন। ডেপ্রিসিয়েশন এটা একটা নন ক্যাশ এক্সপেন্ডিচার হিসেবে নেট ইনকাম থেকে সাবট্র্যাক্ট হয়ে গেল, অর্থাৎ বিয়োগ হয়ে গেল। এরপর চলতি দায়টাকে হিসাবে আনতে হবে এবং চলতি সম্পদের পরিবর্তনটা, যেমন অ্যাকাউন্টস রিসিভেবলস যখন কমে যাচ্ছে তোমার ক্যাশ বাড়ছে, এটাকে তুমি হিসাবে আনলা। চলতি দায়টা বৃদ্ধি পাচ্ছে, এটাকে তুমি হিসাবে আনলা। এইভাবে তুমি অপারেটিং ক্যাশ ফ্লোটা বের করে ফেললা। এরপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মূলত মূলধনী লাভটাকে তুমি দেখাতে পারো। তুমি তোমার স্থায়ী সম্পদের পরিবর্তনের কারণে তোমার নগদ প্রবাহের যে পরিবর্তনটা হচ্ছে সেটা মূলত তোমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আছে। এই ব্যাপারগুলো তোমরা অ্যাকাউন্টিংয়ে বিস্তারিত পড়েছো বলে আমি অনেক বড় করে অ্যানালাইসিস করছি না, যে যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকুই মূলত বলতে চাচ্ছি। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মূলত আমরা কি দেই? ডিভিডেন্ড যখন পরিশোধ করা হচ্ছে তখন সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসছে। ইন্টারেস্ট যখন পরিশোধ করা হচ্ছে তখন সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসছে। তারপর তোমার শেয়ার যদি রিপারচেজ করা হয়, সেই রিপারচেজিং শেয়ারটাও তোমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। এবং আলটিমেটলি আমরা এভাবে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে প্রিপেয়ার করতে পারি। আর ফুটনোটে মূলত একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য কী ধরনের প্রিন্সিপালস অনুসরণ করা হয়েছিল, যেমন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল হতে পারে, সেটা কনজারভেটিজম হতে পারে, রক্ষণশীলতা নীতি, এই জাতীয় কী প্রিন্সিপালস অনুসরণ করা হয়েছে, কিভাবে অনুসরণ করা হয়েছে, কিভাবে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করা হয়েছে, সেই জিনিসগুলো ফুটনোটে ডিসক্লোজার করা হয়। ফুটনোট বা ডিসক্লোজার এটা অলমোস্ট সেম কথা। এই সবই হচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো গেল, এখন বাকি রইল কি? এখন বাকি রইল রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য। রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে বিগত 5 বছর ডেটা হয়তো বা অ্যানালাইসিস করলো। বিগত 5 বছর ডেটা অ্যানালাইসিস করার পর সেটার বিভিন্ন রেশিও বের করলো। রেশিওটা বের করার মাধ্যমে একটা ফার্মের লিকুইডিটি সম্পর্কে জানা যায়, একটা ফার্মের লেভারেজ সম্পর্কে জানা যায়, একটা ফার্মের ফিক্সড অ্যাসেট সম্পর্কে জানা যায়, একটা ফার্মের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে জানা যায়। আলটিমেটলি একটা ফার্মে মালিকের যে অধিকার আর একটা ফার্মের ঋণদাতার যে অধিকার, সেই অধিকারগুলো সম্পর্কেও সুস্পষ্ট আইডিয়া পাওয়া যায় রেশিও অ্যানালাইসিস করার মাধ্যমে। এই জন্য রেশিও অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। রেশিও অ্যানালাইসিসের কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যেমন ধরো লিকুইডিটি রেশিও। লিকুইডিটি বলতে আমরা কি বোঝাই? লিকুইডিটি বলতে বোঝাই চলতি দায় পরিশোধের ক্ষমতা। একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য চলতি দায় তৈরি হয়। যেমন ধরো তোমার কাঁচামালের খরচ নিয়মিত তোমার দিতে হচ্ছে, প্রতি মাসে মাসে তোমার শ্রমিকের বেতন দিতে হচ্ছে, তোমার কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, তোমার যেসব ইউটিলিটিস বিল আছে সেই ইউটিলিটিস বিলগুলো দিতে হচ্ছে। এগুলো সবই যখন তুমি পরিশোধ করছো, এগুলো সবই তোমার চলতি দায় হিসেবে ইনকার করছে বা সৃষ্টি হচ্ছে, সেগুলো তুমি পরিশোধ করছো। পরিশোধ করার জন্য তোমার নগদ টাকা দরকার, অর্থাৎ চলতি দায় পরিশোধে তোমার যে সামর্থ্যটা সেটাই মেজার করা হচ্ছে লিকুইডিটি রেশিওর মাধ্যমে। লিকুইডিটি রেশিওর ক্ষেত্রে তোমার দুইটা ভাগে ভাগ করা আছে লিকুইডিটি রেশিওকে, কারেন্ট রেশিও আর একটা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। কারেন্ট রেশিওকে বের করব কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি দিয়ে। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। একটা প্রতিষ্ঠানের লিকুইডিটির পরিমাণ যত বেশি হবে, সেই প্রতিষ্ঠান এর চলতি দায় পরিশোধের ক্ষমতা তত বেশি হবে। আর কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও
কারেন্ট রেশিও থেকে এই কারণে আলাদা যে কারেন্ট রেশিওতে ইনভেন্টরিকে দেখানো হয় ইনভেন্টরি মূলত পুরোপুরি লিকুইড অ্যাসেট না, কারণ ইনভেন্টরিকে যতক্ষণ পর্যন্ত তুমি সেল করতে না পারছো ততক্ষণ পর্যন্ত ইনভেন্টরিটা রাখাটা তোমার জন্য লাভজনক না। তোমার গুদাম ভাড়া দিতে হচ্ছে কিন্তু ইনভেন্টরি তুমি সেল করতে পারছো না, তাহলে ইনভেন্টরি কখনো পুরোপুরি লিকুইড অ্যাসেট হতে পারে না। সেজন্য ইনভেন্টরিকে বাদ দেওয়া হয়েছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিওতে। কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিওর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এই গেল লিকুইডিটি রেশিও। এরপর আসো অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে তোমার ইনভেন্টরি টার্নওভারটা পড়বে কীরকম, অর্থাৎ তোমার হাতে যে মজুদ পণ্য আছে সেই মজুদ পণ্যটা তুমি কত দ্রুত বিক্রি করতে পারছো সেটা দিয়ে তোমার ইনভেন্টরি টার্নওভারটা নির্ণয় করা হবে। ইনভেন্টরি টার্নওভার যত বেশি হবে তোমার প্রতিষ্ঠানে সেলস এর পরিমাণ তত ভালো বা এটা তত পজিটিভ হবে। ইনভেন্টরি টার্নওভার যদি কম হয় তাহলে ইটস নেগেটিভ ফর ইউর ফার্ম। সো ইনভেন্টরি টার্নওভার সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরি, সম্ভবত এটাই সূত্র। এছাড়া অ্যাকাউন্টস রিসিভেবলসটাও অ্যাক্টিভিটি রেশিওর মাধ্যমে তোমার বের করা যায় যে অ্যাকাউন্টস রিসিভেবলস কত দ্রুত পরিশোধ হচ্ছে, অর্থাৎ তুমি দেনাদারের কাছ থেকে কত দ্রুত টাকা আদায় করতে পারছো এটা তুমি নির্ণয় করতে পারছো এভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র দিয়ে। এভারেজ কালেকশন পিরিয়ডের সূত্রটা দিয়ে তুমি কত দ্রুত টাকাটা আদায় করতে পারছো সেটা তোমার পক্ষে পরিমাপ করা সম্ভব হবে। এই গেল অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিওর পরে আমরা বলতে পারি লিভারেজ রেশিওর কথা। লিভারেজ রেশিওর ব্যাপারটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ ডেট ফাইন্যান্সিং আছে আর কি পরিমাণ ইকুইটি ফাইন্যান্সিং আছে এটা যখন আমরা নির্ণয় করছি একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যখন আমরা অ্যানালাইসিস করছি তখন আমাদের লিভারেজ রেশিওটা প্রয়োজন হবে। লিভারেজ রেশিও ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল রিস্ক এই জিনিসগুলো লিভারেজ রেশিওর মাধ্যমে জানা যায়। যেমন ডেট ইকুইটি রেশিও, তারপর ডেট রেশিও। ডেট রেশিওর মাধ্যমেই মূলত তুমি রিস্কটা জানতে পারছো আর তোমার কী পরিমাণ ডেট ফাইন্যান্সিং আর কী পরিমাণ ইকুইটি ফাইন্যান্সিং সেটা তুমি ডেট ইকুইটি রেশিওর মাধ্যমে জানতে পারছো। যদি ডেট ইকুইটি রেশিওর ক্ষেত্রে ডেটের পরিমাণ 1.1 হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে ইকুইটির চেয়ে ডেট ফাইন্যান্সিং তোমার প্রতিষ্ঠানের জন্য বেশি। আর ডেট ইকুইটি রেশিও বেশি হওয়াটা খুব একটা ভালো না প্রতিষ্ঠানের জন্য, কারণ এক্ষেত্রে ডিফল্ট রিস্কটা বেড়ে যায়। সুতরাং একজন ইনভেস্টর যদি দেখে যে তোমার ডেট ইকুইটি রেশিওটা বেশি অর্থাৎ ডেটটা 1.1 বা তারও বেশি, সেক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানে একজন ইনভেস্টর ইনভেস্ট নাও করতে পারে। অর্থাৎ তুমি যখন শেয়ার ইস্যু করবা অ্যাজ আ পাবলিক লিমিটেড কোম্পানি তখন তোমার প্রতিষ্ঠানের শেয়ারটা অ্যাজ এন ইনভেস্টর নাও কিনতে পারে যদি সেটা ডেট ইকুইটি রেশিওটা বেশি হয়, অর্থাৎ 1.1:1 যদি হচ্ছে এটা তাহলে তোমার ডেট বেশি হচ্ছে, কিংবা 2:1 যদি হচ্ছে তাহলে ডেট মারাত্মক লেভেলের বেশি হয়ে যাচ্ছে। সুতরাং ডেট ইকুইটি রেশিও খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও। আর শুধু ডেট রেশিও বললে ডেট ডিভাইডেড বাই অ্যাসেট হবে, অর্থাৎ তোমার সম্পত্তির কত অংশ ডেটের মাধ্যমে ফাইন্যান্সিং করা এটা স্পেসিফিক্যালি ডেট রেশিওর মাধ্যমে বের করা যাবে। এক্ষেত্রে তোমার ফাইন্যান্সিয়াল রিস্কটা আরও ভালোভাবে মেজার করা যাবে শুধুমাত্র ডেট রেশিও দিয়ে। ডেট ইকুইটি রেশিও আর ডেট রেশিও এক না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ডেট রেশিওর ক্ষেত্রে তোমার অ্যাসেটকে ইউজ করা হচ্ছে আর ডেট ইকুইটি রেশিওর ক্ষেত্রে তোমার ইকুইটিকে ইকুইটিকে ইউজ করা হচ্ছে ক্যালকুলেশন করার জন্য। এছাড়া তোমার ফিক্সড অ্যাসেট রেশিও আছে, তোমার টোটাল অ্যাসেট রেশিও আছে। এই রেশিওগুলো তোমার মোটামুটি গুরুত্বপূর্ণ। ফিক্সড অ্যাসেট রেশিওতে এক ধরনের চাপাবাজি করা হয়। কী ধরনের চাপাবাজি? যখন তুমি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করছো একটা পুরাতন অ্যাসেটের, সেটা কিন্তু অলমোস্ট রিপ্লেস হয়ে যাচ্ছে,
তুমি যত বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করবা অ্যাসেটটা তত বেশি ভ্যালুটা কমতে থাকবে, কারণ অ্যাসেট থেকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখা গেল অ্যাসেটটা পুরোপুরিভাবে রিপ্লেস হওয়ার পরেও অ্যাসেটটার প্রোডাক্টিভিটি বেশ ভালো, অর্থাৎ অ্যাসেটটাকে ইউজ করে তুমি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছো পর্যাপ্ত সেলসের মাধ্যমে, তুমি প্রোডাকশন বাড়াতে পারছো অ্যাসেটটাকে ইউজ করে, যেটা তোমার প্রতিষ্ঠানের জন্য ভ্যালু অ্যাডিশন করছে, প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো বাড়াচ্ছে, প্রতিষ্ঠানের ইপিএস বাড়াতে পারছে এটা। বাট আবার দেখো একটা নতুন অ্যাসেট, সেই নতুন অ্যাসেটটা একই রকম ইফিশিয়েন্ট, সেই নতুন অ্যাসেটটা একই রকম ইফিশিয়েন্ট হওয়ার পরেও সেটার ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা পুরাতন অ্যাসেটের ফিক্সড টার্নওভার রেশিওর চেয়ে কম হবে। আর একটু ভালোভাবে বলি, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা পুরাতন স্থায়ী সম্পদের ক্ষেত্রে বেশি হয় এবং এটাকে পজিটিভ হিসেবে ধরা হয়। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা যত বেশি হবে এটা প্রতিষ্ঠানের জন্য তত ভালো, আর এটা যত কম হবে ধরে নেওয়া হবে যে অ্যাসেট ম্যানেজমেন্টটা খুব একটা ভালোভাবে হচ্ছে না তাহলে প্রতিষ্ঠানের জন্য। কিন্তু নতুন অ্যাসেট আর পুরাতন অ্যাসেট দুটোর ইফিসিয়েন্সি যদি অলমোস্ট সেমও হয়, কিন্তু পুরাতন অ্যাসেটের ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা বেশি হবে। এই কারণে এই যে সূত্রটা আমি বলছি এটা পুরাতন অ্যাসেটের ক্ষেত্রে একটু বেশি বায়াসড নতুন অ্যাসেটের তুলনায়, কারণ দুটোরই ইফিসিয়েন্সি লেভেল সেম হওয়ার পরেও নতুন অ্যাসেটের ক্ষেত্রে তোমার টার্নওভার রেশিওটা ভালোভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে না, কিন্তু পুরাতন অ্যাসেটের ক্ষেত্রে সেটা ভালোভাবে করা সম্ভব হচ্ছে, কারণ অ্যাসেট ম্যানেজমেন্টটা কত ভালোভাবে হয়েছে সেটা বের করার ক্ষেত্রে টার্নওভার রেশিওটা যত বেশি আসবে অ্যাসেট ম্যানেজমেন্টটা তত ভালোভাবে হয়েছে ধরে নেওয়া হবে। এই গেল ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। একইভাবে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিওর ক্ষেত্রেও টোটাল অ্যাসেট টার্নওভার যদি বেশি হয় তাহলে ধরে নেওয়া হবে টোটাল অ্যাসেটটা ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। এই গেল লিভারেজ। এরপর থাকে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটিটা এটা মূলত তোমার শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্কিত। এখানে তোমার শেয়ার হোল্ডারদের মার্কেট প্রাইসের ইস্যুটা চলে আসছে, তারপর তোমার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডের ইস্যুটা আসবে, তারপর একটা শেয়ার ইনভেস্ট করবে কি করবে না এটার জন্য আর্নিং পার শেয়ারটা একটা শেয়ার হোল্ডারকে জানতে হবে, ডিভিডেন্ড পার শেয়ারটা জানতে হবে, কারেন্ট ইল্ড সম্পর্কে জানতে হবে। এই ব্যাপারগুলো মূলত এই প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে চলে আসতে পারে। এই গেল মোটামুটি রেশিও অ্যানালাইসিস। মূলত আর কি জিনিস বাকি আছে, ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটাকেও এক ধরনের রেশিও অ্যানালাইসিসের মধ্যে আমরা ফেলতে পারি, অর্থাৎ যেই বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয় সেটাই হচ্ছে ব্রেক ইভেন, অর্থাৎ তোমার খরচ আয় দুটোই সমান হচ্ছে। ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা আমরা কি জানি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই একক প্রতি আয় মাইনাস ভ্যারিয়েবল কস্ট একক প্রতি ব্যয়। এটাকে আমরা এভাবে দেখাতে পারি, উপরে ধরো এক্সপেন্ডিচার, নিচে হচ্ছে রেভিনিউ। প্রথমে ফিক্সড কস্টটা, এই পর্যন্ত হচ্ছে ফিক্সড কস্ট। এই পয়েন্টে যখন আসছে তখন আই ইজ ইকুয়াল টু ব্যয় হচ্ছে।
এর উপরে লাভ হচ্ছে আর এর নিচে এরিয়াটা হচ্ছে লস এরিয়া। সব মিলিয়ে এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা জায়গা যার চেয়ে বেশি যখন তোমার আয় হচ্ছে তখন তোমার লাভ হচ্ছে, আর ব্রেক ইভেন পয়েন্ট থেকে তুমি যখন নিচে নামছো তখন তোমার লস হচ্ছে। এবং ব্রেক ইভেন পয়েন্টের ফিক্সড কস্ট এরিয়াটাও তোমার মাথায় রাখতে হবে। ফিক্সড কস্ট হচ্ছে এই খরচটা হবেই, এটা ধরে নিয়ে তোমার সামনে এগোতে হবে। এই খরচটা যদি তুমি পোষাতে না পারো তাহলে তোমার ব্যবসাটাই চলবে না। ফিক্সড কস্টটা হিসাবটা বের করে তারপর তোমার চলতি খরচটা এবং চলতি আয়টা সেটা হিসেব করে আলটিমেটলি তোমাকে ব্রেক ইভেনটা বের করতে হবে। আর্থিক বিশ্লেষণ সংক্রান্ত যা যা আসতে পারে সম্ভাব্য মোটামুটি সবই অ্যানালাইসিস করার চেষ্টা করলাম তোমাদের সামনে। আর এর বাইরে তোমরা সূত্রগুলো বারবার করে রিভাইজ করবে এই চ্যাপ্টারে। লিকুইডিটি রেশিওর সূত্র হতে পারে, সেটা প্রফিটেবিলিটি রেশিওর সূত্র হতে পারে, সেটা হতে পারে তোমার অ্যাসেট ম্যানেজমেন্টটা কীভাবে ভালোভাবে করতে পারো সেই সংক্রান্ত সূত্র, অর্থাৎ তোমার অ্যাক্টিভিটি রেশিও সংক্রান্ত সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখবে। এই সূত্রগুলোর ক্ষেত্রে তোমার যে পরিমাপগুলো আছে, যে যেমন ধরো 1.1:1 হলে তোমার ডেটের পরিমাণ বেশি, ইকুইটির পরিমাণ কম, এই ব্যাপারগুলো তোমরা দেখবে যে লিকুইডিটি বেশি হওয়া ভালো নাকি লিকুইডিটি কম হওয়া ভালো। এই ব্যাপারটা আমি বলে দিয়েছি ক্লাসে, কিন্তু এই সূত্রগুলো তোমরা যদি আরেকবার রিভাইজ করো তাহলে তোমাদের ব্যাপারগুলো ব্রেইনে সেভ হয়ে যাবে। সুতরাং সূত্র যত বেশি পড়বে তত বেশি লাভ হবে। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মূলত ওই সূত্র সংক্রান্ত প্রশ্নগুলো আসে, চলতি সম্পদ, চলতি দায় সংক্রান্ত প্রশ্ন আসে। তারপর তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তোমার অপারেটিং ক্যাশ ফ্লোটা বের করতে বলতে পারে, কিংবা তোমাকে বলতে পারে যে তোমার নন ক্যাশ এক্সপেন্ডিচারের পরিমাণটা তুমি বের করো, কিংবা বলতে পারে তোমার আর্নিংস পার শেয়ারটা বের করো। আর্নিংস পার শেয়ারের সূত্রটা কি মনে আছে? আর্নিংস পার শেয়ারের সূত্র হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। আর এছাড়া তোমার ব্যালেন্স শিট সম্পর্কিত যদি প্রশ্ন আসে তাহলে বলতে পারে যে তোমার স্থায়ী সম্পদগুলো মূলত কোন ভ্যালুতে দেখানো হয়, বুক ভ্যালু না মার্কেট ভ্যালু, সেক্ষেত্রে বলতে হবে এটা অবশ্যই বুক ভ্যালুতে দেখানো হয়। আর মার্কেটেবল সিকিউরিটিস কি, এটা আসতে পারে। মার্কেটেবল সিকিউরিটিস হচ্ছে সেই সিকিউরিটিস যেটা খুব দ্রুত ক্যাশে কনভার্ট করা যায়, এবং মার্কেটেবল সিকিউরিটিসের ব্যাপারটা মূলত কারেন্ট রেশিওর সাথে সম্পর্কিত। কারেন্ট রেশিও বলতে তোমার কারেন্ট অ্যাসেটের মধ্যে মার্কেটেবল সিকিউরিটিসটা চলে আসবে, কারণ মার্কেটেবল সিকিউরিটিসকে দ্রুত ক্যাশে কনভার্ট করা যায়। কি কি মার্কেটেবল সিকিউরিটিস আছে যেগুলো 1 বছর বা তার কম সময়ের মধ্যে ক্যাশে কনভার্ট করা যাচ্ছে? যেমন ধরো তোমার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সেটা হতে পারে তোমার প্রমিসরি নোট হতে পারে, সেটা তোমার পে অর্ডার হতে পারে, সেটা চেক হতে পারে, কমার্শিয়াল পেপার হতে পারে। এগুলো হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিস যেগুলো মূলত মানি মার্কেটের সাথে ইনভলভড। এছাড়া তোমার আসতে পারে হচ্ছে রিটেন আর্নিংস সংক্রান্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, শুধুমাত্র এইটুকু বলা যায় যে রিটেন আর্নিংসের টাকাটা তুমি বর্তমানে খরচ করছো না, তুমি ভবিষ্যতে অন্য কোনো একটা সময় জন্য এটা রেখে দিচ্ছ। আর ব্রেক ইভেন পয়েন্টটাও অতটা ইম্পর্টেন্ট না, ব্রেক ইভেন পয়েন্ট নিয়েও তেমন একটা কোনো প্রশ্ন আসেনি। ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে এটাই তুমি বলতে পারো যে তোমার প্রফিট এরিয়ার ব্যাপারটা তোমার কোয়েশ্চেন এসে বলতে পারে যে তোমার প্রফিট এরিয়া কোনটা দেখাও, লস এরিয়া কোনটা দেখাও, ফিক্সড কস্ট কোন পর্যন্ত ইনকার করবে সেটা দেখাও। এই জিনিসগুলো তোমাদের হয়তো বলতে পারে, আবার নাও বলতে পারে। ব্রেক ইভেন পয়েন্টটা তোমার লিখিতর ক্ষেত্রে আসতে পারে যে ব্রেক ইভেন পয়েন্টটা একে দেখাও। এক্ষেত্রে তোমরা ব্রেক ইভেন পয়েন্টটা আঁকা প্র্যাকটিস করবে বই দেখে দেখে। আমার হয়তোবা চিত্রটা খুব একটা ভালো হয়নি, বই আরও ভালোভাবে চিত্রটা দেওয়া আছে, আরও ভালোভাবে দেখলে তোমার এটা আরও ভালোভাবে তুমি আত্মস্থ করতে পারবে। সব মিলিয়ে তুমি যদি আর্থিক বিশ্লেষণে এই রেশিওগুলো ভালোভাবে পড়ো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালোভাবে দেখো, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। আলটিমেটলি আজকে এই চ্যাপ্টারটা লেকচার এখানেই আমি শেষ করব, এর বাইরে উল্লেখযোগ্য কিছুই নেই। এই চ্যাপ্টারে তোমার প্রচুর 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 মুখস্থ করতে হবে, কারণ এই সূত্রগুলো মনে থাকবে না যদি তুমি না পড়ো। সব মিলিয়ে আজকে এখানেই শেষ। ধন্যবাদ। ফিনিক্সের পাশে থাকো।